গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের শেষ টপিক পড়াতে চলেছি। সেখানে দেখতেই পাচ্ছ আগে আমরা সব পর্বত, পাহাড়, মালভূমি এগুলো শেষ করে করে এসেছি। এবারে এটা সমভূমি করব। সমভূমি খুবই ছোট তোমাদের আছে। প্রথমত সমভূমি কাকে বলে? সমভূমি কাকে বলে? যেটা সমুদ্রতল থেকে 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হবে এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই সমভূমিগুলো প্রায় সমুদ্রতলের কাছাকাছি অবস্থান করবে এবং এদের আপেক্ষিক উচ্চতা অত্যন্ত কম হবে এবং এদের ঢাল নেই বললেই চলে, কোথাও কোথাও মৃদু ঢাল থাকবে। এই রকম বৈশিষ্ট্য বহনকারী ভূমিরূপকেই আমরা সমভূমি বলবো। এবার যেগুলোই সংজ্ঞা বললাম এইগুলোই একটা একটা করে বৈশিষ্ট্য বলতে পারো, যে 300 মিটারের থেকে উচ্চতা কম হবে, এর ঢাল নেই বললেই চলে, বহুদূর পর্যন্ত বিস্তৃতি হবে এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পলি দ্বারা গঠিত হবে। এইগুলোই মোটামুটি বললে হয়ে যাবে। যেটা মেন সেটা হলো সমভূমির শ্রেণীবিভাগ। সমভূমির শ্রেণীবিভাগ বিভিন্নভাবে বিভিন্নজন করেছে। তার মধ্যে যদি সার্বিকভাবে করা হয় তাহলে 3টে মূল ভিত্তিতে ভাগ করা যায়। যদি সবটা করতে হয় তাহলে আমরা সোজাভাবে করে নেব। একটা কিছু কিছু সমভূমি ক্ষয়ের ফলে তৈরি হয়, যেটাকে ক্ষয়জাত সমভূমি বলে। কিছু কিছু সঞ্চয় কার্যের ফলে হয়, সেটাকে সঞ্চয়জাত সমভূমি বলবো। আর কিছু কিছু ভূ আলোড়নের ফলে ওঠানামা করে, তার জন্য যে সমভূমি তৈরি হয় তাকে আমরা ভূ আলোড়নজনিত সমভূমি বলবো। এইবারে তার মধ্যে ধরো তাহলে আমরা প্রথম কি বললাম? ক্ষয়জাত বললাম না? প্রথম আমরা ক্ষয়জাতের মধ্যে কি কি আছে? ক্ষয়জাতের মধ্যে যেমন বাজাদা সমভূমি, প্লায়াতে যে বাজাদা সমভূমি হয়, তারপরে যেমন ধরো পেডিমেন্ট সমভূমি, আবার আরও ধরো হিমবাহর ক্ষয়ের ফলে গঠিত সমভূমি, এরমভাবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত সমভূমি। এই যে বিভিন্ন এজেন্টগুলো আছে, এইগুলো যদি কোনো উঁচু অংশকে কেটে সমান করে দেয়, বিস্তীর্ণ বড়, ধরো উঁচু একটা ঢিবি আছে, ধরো একটা, তো যদি কল্পনা করে নাও ক্ষয়জাতটা কীরকম হবে। ধরো কোনো একটা জায়গায় এরকম উঁচু ছিল, সেটা কোনো একটা এজেন্ট, সেটা সমুদ্র তরঙ্গ হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, যে কোনো এজেন্ট যদি এটাকে ক্ষয় করে সমান করে দেয় তাহলে এটা আর থাকবে না। তো এই ধরনের সমভূমিকে সাধারণত আমরা কি বলি? ক্ষয়জাত সমভূমি। বোঝা গেল? এটা পেডিমেন্ট হতে পারে, যদি পাহাড়ের ঢাল আস্তে আস্তে পিছনে থাকে তাহলে পেডিমেন্ট, মানে এরকম ধরো এটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এই যে পিছোতে এই ল্যান্ডটা, এই সমভূমিটা তৈরি করে, এটাকে পেডিমেন্ট সমভূমি বলে। এই ধরনের সমভূমিও তৈরি করতে পারে, এটাকে কী বলে? পেডিমেন্ট সমভূমি। তাহলে ক্ষয়জাত সমভূমি কী কী বললাম? পেডিমেন্ট সমভূমি হতে পারে, সমুদ্র তরঙ্গের ফলে গঠিত সমভূমি হতে পারে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত সমভূমি হতে পারে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত সমভূমি হতে পারে। এই বিভিন্ন ধরনের এই সমভূমিগুলো হয়। এটা কিন্তু একদম টোটালটা করা হচ্ছে ওই জন্য। তাহলে ক্ষয়জাত হলো। আরেকটা হচ্ছে সঞ্চয়। যে শক্তিগুলো ক্ষয় করে সেই শক্তিগুলোই আবার সঞ্চয় করে, তাই না? যারা ক্ষয় করবে তারাই তো আবার সঞ্চয় করবে। তো যারা সঞ্চয় করার এজেন্টগুলোর মধ্যে রয়েছে, যেমন বায়ুর ক্ষয়কার্যের ফলে, যেমন লোয়েস সমভূমি, তোমরা সবাই জানো হোয়াংহু নদী অববাহিকায় এটা দেখা যায়, চীনের লোয়েস সমভূমি। বদ্বীপ সমভূমি ডেল্টার মতো দেখতে হয়, বয়ের মতো দেখতে হয়, মাত্রাহীন মানে এরম টাইপের দেখতে হয়, বদ্বীপ সমভূমি। তারপরে পলিগঠিত সমভূমি, এটা কোথায় দেখা যায়? এই বদ্বীপ আর পলিগঠিত সমভূমির মধ্যে একটা অনেক সময় সমস্যা হয়, যে বোঝা যায় না কি ব্যাপারটা, কোনটা কোথায় হয়।
এইটা নদীর মোহনাতে হয়। কোথায় হয়? নদীর মোহনা, বদ্বীপটা। আর পলিটা কোথায়? মধ্যগতিতে হয় মূলত। এখানে যদি পলিগঠিত সমভূমিতে কী কী ক্যারেক্টার দেখা যাবে, অবশ্যই তোমরা জানো যে আঁকাবাঁকা নদী হবে, হ্যাঁ, নদীটা আঁকাবাঁকা মেন্ডার হবে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যেতে পারে। আর কি দেখা যেতে পারে? স্বাভাবিক বাঁধ, এগুলো দেখা যেতে পারে। আর বদ্বীপের ক্ষেত্রে কি, মাঝে মাঝে জল জমে আছে, ছোটো ছোটো জলাশয় থাকবে, মানে নিচু উঁচু জায়গা থাকবে, ছোটোখাটো, হ্যাঁ, এরম বদ্বীপ। এবং এটা পুরো উপকূলের কাছাকাছি হবে বা কোনো হ্রদের একদম পাড়ের কাছাকাছি হবে, এরম ব্যাপার স্যাপার হয় অনেক সময়। আর কি সঞ্চয় বললাম, বায়ু হিমবাহের ফলেও হতে পারে। হিমবাহেরও সঞ্চয় কার্যের ফলে হিমবাহ যখন সমভূমিতে নেমে আসে, মানে পার্বত্য অঞ্চল থেকে যখন হঠাৎ কোনো ঢালের পরিবর্তন হবে, তো সেখানে হিমবাহ দ্বারা বাহিত পদার্থগুলো জমে জমে যে বিস্তীর্ণ সমভূমি তৈরি করে, তাকে হিমবাহ গঠিত সমভূমিও বলে। হিমবাহ দু ধরনেরই, বায়ুও দু ধরনের, সবাই সঞ্চয় এবং ক্ষয়জাত সমভূমি তৈরি করতে পারে। তাহলে সঞ্চয় হয়ে গেল। এরপর আসছে যেটা ভূ আলোড়নজনিত। ভূ আলোড়ন, ভূ আলোড়নের জন্য কি, কোনো একটা নিচু জায়গা, বিস্তীর্ণ নিচু জায়গা হঠাৎ উঠে গেল। যেমন ভালো করে ছবিটা দেখো, ধরো এরকম একটা নিচু জায়গা ছিল, হঠাৎ করে ভূ আলোড়ন হলো, এটা আপলিফ্ট হলো, তাহলে কি হলো? এটা এরকম হয়ে গেল, মানে এটা রইলো না, এইটা হয়ে গেল। এই যে সমভূমিটা তৈরি হলো, এটাকে বলা হয় উত্থিত সমভূমি। সমভূমি, উত্থিত সমভূমি। উত্থিত সমভূমি, এরকম উত্থিত সমভূমি কোথায় দেখা যায়? তুরানের সমভূমি। হ্যাঁ, আবার একই রকমভাবে কোনো একটা জায়গায় এরা সমান ছিল, হঠাৎ ভূ আলোড়নের জন্য বসে গেল, তাহলে কি হবে? এরকম টাইপের হবে। এই যে এটাকে বলা হয় নিমজ্জিত সমভূমি। এটা ইউরেশিয়ায় দেখা যায়। ইউরেশিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে ভূ আলোড়নের জন্য বসে গিয়ে এরম সমভূমি তৈরি হয়েছে। এটা নিমজ্জিত, এটা উত্থিত, এটা নিমজ্জিত। বোঝা গেল? তাহলে উত্থিত, নিমজ্জিত এরমও হতে পারে। এর মধ্যে তোমাদের একটা প্রশ্ন সবসময় আসে যে ভারতের পূর্ব উপকূল কেমন, পশ্চিম উপকূল কেমন? পূর্ব উপকূল বললেই তোমরা সবসময় বলবে এটা উত্থিত সমভূমি, আর পশ্চিম উপকূল বললে সবসময় বলবে এটা নিমজ্জিত সমভূমি। এটা মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে অনেক সময় চলে আসে। তাহলে আজকের মতো এইখানেই সমভূমি শেষ। এরপরেও যদি কিছু জানতে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।